উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। খবর আল জাজিরার। তারা জানিয়েছে ৩ মার্চ ভোরে ড্রোন মোতায়েন করে ঘাঁটির রাডার সাইট এবং নিয়ন্ত্রণ কক্ষগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তেলের আগুন, যুদ্ধের আগুন, মধ্যপ্রাচ্য কোথায় যাচ্ছে? সৌদি আরবের সবচেয়ে বড় তেল কোম্পানি সৌদি আরামকো তাদের বিশাল রেস ট্যানুরা রিফাইনারি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, কারণ রিফাইনারির কাছে ড্রোন হামলা। ইরানের শাহেদ 136 ড্রোন সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে আঘাত হেনেছে। সৌদি আরবের রাশ তানুরা তেল শোধনাগারে ইরানের হামলার পর কালো ধোঁয়া উঠতে দেখা যায়। সৌদি আরবের রাশ তানুরা তেল শোধনাগারে ইরানের হামলার পর লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়। কেন এটা এত বড় ঘটনা? এই রিফাইনারি কোনো সাধারণ জায়গা না। প্রতিদিন প্রায় 5,50,000 ব্যারেল তেল প্রক্রিয়াজাত করতে পারে। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বড় তেল কেন্দ্র। হামলার পর আগুন লাগলেও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু আসল ধাক্কা এসেছে অন্য জায়গায়। তেলের দাম হঠাৎ করে প্রায় 10% বেড়ে গেছে। বিশ্ববাজারে তৈরি হয়েছে আতঙ্ক। কেন পুরো বিশ্ব কেঁপে উঠল? কারণ সবকিছুর কেন্দ্র একটি জায়গা, হরমুজ স্ট্রেইট। এই সরু সমুদ্রপথ দিয়ে যায় বিশ্বের প্রায় 20% তেল। এখন কি হচ্ছে? সরাসরি বন্ধ না হলেও জাহাজগুলো যেতে ভয় পাচ্ছে। অনেক কোম্পানি চলাচল বন্ধ রেখেছে। এর প্রভাব কি? খুব সহজভাবে বুঝুন। তেল কম মানে দাম বাড়ে, দাম বাড়ে মানে সবকিছু দামি হয়। ফলে মুদ্রাস্ফীতি বাড়তে পারে, বিশ্ব বাণিজ্য ধাক্কা খায়, পরিবহন খরচ বাড়ে, পুরো বিশ্ব অর্থনীতি চাপের মধ্যে পড়ে। যুদ্ধ এখন ছড়িয়ে পড়ছে। এটা শুধু তেল বা অর্থনীতি না, যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ছে। ইরানের মিত্র হিজবুল্লাহ সরাসরি যুদ্ধে নেমে গেছে। তারা ইসরায়েলের রকেট ও ড্রোন হামলা চালিয়েছে, যা 2024 সালের যুদ্ধবিরতির পর প্রথম বড় আক্রমণ। উত্তরের সীমান্তে নতুন আগুন। ইসরায়েলের উত্তর সীমান্ত এখন খুবই উত্তেজনাপূর্ণ। রকেট হামলা, ড্রোন ঢোকার চেষ্টা, সাইরেন বাজছে বারবার। তেল আবিবের ক্ষতি। তেল আবিবে ইরানের হামলায় অন্তত 40টি ভবন ক্ষতিগ্রস্ত, 200 এর বেশি মানুষ ঘর ছাড়তে বাধ্য, হোটেলে আশ্রয় নিতে হয়েছে। খামেনির মৃত্যু সবকিছুর কেন্দ্র। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার পরই এই পুরো সংঘাত বিস্ফোরিত হয়েছে। ইরান বলছে কঠিন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। 2 মার্চ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ও ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রিভলিউশনারি গার্ড IRGC। ইরানের সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সি রিভলিউশনারি গার্ডের বিবৃতির বরাত দিয়ে এই কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরকে নিশানা করে হামলা চালানো হয়েছে। হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। কুয়েতে মার্কিন বিমান ঘাঁটি আলী আল সালেম লক্ষ্য করে 2 মার্চ হামলা চালানোর কথা বলেছে ইরানের সেনাবাহিনী। একই সঙ্গে ভারত মহাসাগরে চলাচলকারী নৌযানে হামলা করার কথাও জানিয়েছে তারা। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নাকি গোপনে যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার জন্য চাপ দিয়েছিলেন। প্রতিবেদন অনুযায়ী তিনি কয়েক সপ্তাহ ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একাধিকবার ফোন করেন। লক্ষ্য ছিল ইরানি সামরিক হামলা চালানো। কিন্তু মজার বিষয় হলো, প্রকাশ্যে তিনি ঠিক উল্টো কথা বলছিলেন। তিনি বলেছিলেন সৌদি আরব কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান চায়। তাহলে আসলে কি ঘটেছে? 28 ফেব্রুয়ারি থেকে ইরানে বড় ধরনের হামলা শুরু হয়, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে আঘাত হানে বলে দাবি করা হচ্ছে। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সহ শীর্ষ অনেক নেতা নিহত হয়েছেন। এই ঘটনার পরই প্রশ্ন উঠেছে, এই হামলার পেছনে কি সৌদি আরবেরও ভূমিকা ছিল? ওয়াশিংটন পোস্ট বলছে, 4 জন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা নিশ্চিত করেছেন সৌদি যুবরাজ গোপনে এই হামলার জন্য তদবির করেছিলেন। সৌদি আরব কেন এমন চাইতে পারে? এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবের মূল চিন্তা ছিল তাদের তেল স্থাপনা নিরাপদ রাখা, কারণ অতীতে ইরানের সঙ্গে উত্তেজনার সময় সৌদি তেল স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ইরান ও সৌদি আরব বহুদিনের প্রতিদ্বন্দ্বী। একদিকে শিয়া নেতৃত্বাধীন ইরান, অন্যদিকে সুন্নি নেতৃত্বাধীন সৌদি আরব। এই দ্বন্দ্বের কারণে বহু বছর ধরে ছায়া যুদ্ধ চলছে পুরো অঞ্চলে। সহজভাবে বললে, সৌদি আরব চায় ইরান দুর্বল থাকুক, যাতে নিজের নিরাপত্তা নিশ্চিত থাকে। এরপর কি হলো? ইরানে হামলার পর পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। ইরান পাল্টা হামলা চালায় দুবাই, দোহা, রিয়াদ। অর্থাৎ সংঘর্ষ এখন এক দেশ থেকে ছড়িয়ে পুরো অঞ্চলে চলে গেছে। এরপর সৌদি আরব কঠোর ভাষায় ইরানের এই হামলার নিন্দা জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। বড় কূটনৈতিক খেলা।
হামলার পর সৌদি যুবরাজ একাধিক দেশের নেতাদের সঙ্গে কথা বলেন, যেমন সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, জর্ডান। এর মানে কি? সৌদি আরব এখন আঞ্চলিক জোট গড়ার চেষ্টা করছে। একই সাথে তারা বলছে প্রয়োজন হলে প্রতিশোধ নিতেও প্রস্তুত। সৌদি আরব জানিয়েছে দেশটির রাজধানী রিয়াদে আন্তর্জাতিক বিমানবন্দর এবং মার্কিন সেনা সদস্যদের আবাসস্থল প্রিন্স সুলতান বিমান ঘাঁটিকে লক্ষ্য করে চালানো ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। বিষয়টি সম্পর্কে অবগত এক অজ্ঞাত সূত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে জানায়, 1 মার্চ বিকেলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে রিয়াদ বিমানবন্দর এবং প্রিন্স সুলতান বিমান ঘাঁটির কাছে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে সৌদি আরব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান ব্যাপক হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আক্রমণ শুরু করেছে। এর মধ্যে দুবাই ও আবুধাবির বিমানবন্দরে হামলায় 1 জন নিহত এবং 11 জন আহত হয়েছেন। আবুধাবি কর্তৃপক্ষ জানিয়েছে জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে আসা একটি ড্রোন ঠেকিয়ে দেয় আমিরাতি বাহিনী। তবে সেই ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে 1 জন নিহত ও 7 জন আহত হন। আমেরিকার শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা কি সত্যিই অজেয়? এই প্রশ্নটা আরও জোরালো হয়েছে। ইরানের হুঁশিয়ারি, যুদ্ধ দীর্ঘ হবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস এর এক উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি সরাসরি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আমরা এখন এমন উন্নত সক্ষমতা নিয়ে প্রস্তুত যে বছরের পর বছর যুদ্ধ চালাতে পারি। আরও ভয়ঙ্কর তথ্য, যুদ্ধের শুরুতেই ইরান তাদের সবচেয়ে নিচের স্তরের অস্ত্র ব্যবহার করছে। সময় যত যাবে তারা ব্যবহার করবে আরও শক্তিশালী মিসাইল, এমন অস্ত্র সামনে আনবে যা এখন পর্যন্ত গোপন রাখা হয়েছে। মানে সহজভাবে এই যুদ্ধ এখনো পূর্ণ শক্তিতে শুরুই হয়নি। আমেরিকার প্রতিরক্ষা সত্যিই কি ব্যর্থ? আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাকে কাজ করছে। রিপোর্ট বলছে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম কিছু ক্ষেত্রে ইরানের মিসাইল ঠেকাতে ব্যর্থ হয়েছে। কিছু ভিডিওতে দেখা গেছে অন্তত 3টি ইন্টারসেপ্টর মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়েছে। সাধারণত কি হয়, একটি মিসাইল ঠেকাতে 2টি ইন্টারসেপ্টর ছোড়া হয়, কিন্তু এখানে 3টি ছোড়া হলেও টার্গেট মিস করেছে বলে দাবি। বাস্তব যুদ্ধের চাপ তত্ত্বের চেয়ে অনেক কঠিন এবং প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় সফল হয় না। $1.1 বিলিয়ন ধাক্কা, রাডার ধ্বংস। আরও বড় দাবি এসেছে ইরান নাকি যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক রাডার ধ্বংস করেছে। এই রাডারটি হল AN/FPS-132 রাডার। অবস্থান কাতার। মূল্য প্রায় $1.1 বিলিয়ন। এই রাডার কি করত? 5000 কিলোমিটার দূরের ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করতে পারত। অর্থাৎ আগাম সতর্কতা দেওয়ার জন্য এটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। ইরান দাবি করছে তারা এটি নির্ভুল হামলায় ধ্বংস করেছে। তবে এই দাবির পুরোপুরি স্বাধীন নিশ্চিতকরণ এখনো হয়নি। একটি ব্যালিস্টিক মিসাইল থামাতে 2 থেকে 3টি ইন্টারসেপ্টর লাগে, মানে 10টি মিসাইল এলে 20 থেকে 30টি প্রতিরক্ষা মিসাইল লাগবে। এখন যদি ইরান প্রতিদিন বড় আকারে হামলা চালায়, খুব দ্রুত ইন্টারসেপ্টর শেষ হয়ে যেতে পারে। রিপোর্ট বলছে কয়েকদিনের মধ্যেই এই মজুদ ফুরিয়ে যেতে পারে। 1 মার্চ ইউএস সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে 3 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং 5 জন গুরুতরভাবে আহত হয়েছেন। যুদ্ধের হিসাব অনুযায়ী এ হতাহত এখনও তুলনামূলকভাবে কম। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন যুদ্ধক্ষেত্রে এই ধরনের হতাহত হওয়া স্বাভাবিক। পাশাপাশি বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিপুল সংখ্যক সেনা ও সামরিক সরঞ্জাম স্থানান্তরের ঝুঁকি থেকেও কিছু অযুদ্ধজনিত মৃত্যু ঘটতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রতিটি মার্কিন হতাহতের ঘটনা দেশের ভেতরে রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে দিবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর প্রতিবাদে কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে এই হত্যাকাণ্ড মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণা বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা খামেনির হত্যাকাণ্ড ছিল মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, ইসলামিক রিপাবলিক অফ ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া মতাদর্শের একজন বিশিষ্ট নেতার এই হত্যাকাণ্ড বিশ্বের সব প্রান্তের মুসলিম ও বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য হচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তাপ এখন শুধু তেহরান আর ওয়াশিংটনের মধ্যে সীমাবদ্ধ নেই। এই আগুন ছড়িয়ে পড়ছে কাবুল থেকে বৈরুত, বাগদাদ থেকে সানা পর্যন্ত। তালেবান স্পষ্ট বার্তা দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা চালায় তাহলে আফগানিস্তান ইরানের পাশে দাঁড়াবে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ইরানের পশতু ভাষার রেডিওকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, তারা যুদ্ধ চায় না,
তারা সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। কিন্তু যদি ইরান আক্রান্ত হয় তাহলে আফগান জনগণ নিজেদের সামর্থ্যের মধ্যে সংহতি ও সহযোগিতা দেখাবে। এটা সরাসরি যুদ্ধ ঘোষণা নয়, কিন্তু এটি একটি রাজনৈতিক অবস্থান। তালেবান আরও দাবি করেছে, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জড়িত যে 12 দিনের সংঘাত হয়েছিল সেখানে ইরানই শেষ পর্যন্ত বিজয়ী হয়েছিল। তাদের মতে ইরানের আত্মরক্ষার অধিকার আছে এবং ভবিষ্যতেও তারা নিজেদের রক্ষা করতে পারবে। এই সমর্থন এমন সময় এলো যখন ইরানের আঞ্চলিক মিত্ররা নিজেদের অবস্থান আরও শক্ত করছে। ইয়েমেনে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী সামরিক মহড়া জোরদার করেছে। ইরাকের বিভিন্ন শিয়া মিলিশিয়া যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। কাতাইব হিজবুল্লাহ নামের একটি প্রভাবশালী ইরাকি সশস্ত্র গোষ্ঠী বলেছে, ইরানের ওপর হামলা হলে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে। লেবাননেও হিজবুল্লাহ নেতৃত্ব ইরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। তারা বলছে, ইরানই তাদের প্রতিরোধ আন্দোলনের প্রধান ভরসা। অর্থাৎ যদি যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের ওপর হামলা করে তাহলে সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি বহু দেশের মাটিতে ছড়িয়ে পড়তে পারে। ইরানের বার্তা, আমরা জানি কোথায় আঘাত করব। ইরানের কিছু টেলিভিশন চ্যানেল সম্প্রতি একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করেছে। সেখানে জর্ডানের মুওয়াফাক সাউতি বিমান ঘাঁটি এর বিস্তারিত চিত্র দেখানো হয়। ভিডিওতে রানওয়ে, বিমান পার্কিং এলাকা, কৌশলগত স্থাপনা সবকিছু জুম করে দেখানো হয়েছে। অনেক বিশ্লেষক বলছেন এটি শুধু প্রতীকী নয়, এটি একটি সতর্কবার্তা। বার্তাটা পরিষ্কার, আমরা জানি কোথায় আঘাত করতে হবে। খবরে বলা হয়েছে ওই ঘাঁটিতে রয়েছে F-15 যুদ্ধ বিমান, F-35A স্টেলথ ফাইটার, A-10C আক্রমণ বিমান এবং ইলেকট্রনিক যুদ্ধের জন্য EA-18G গ্রাউলার। পাশাপাশি সেখানে যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে বলে চীনা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে। এই ঘাঁটির অবস্থানও গুরুত্বপূর্ণ। এটি ইরাক, সিরিয়া, ইসরায়েল ও সৌদি আরবের কাছাকাছি, অর্থাৎ আঞ্চলিক সামরিক অভিযানের জন্য এটি একটি বড় কেন্দ্র। গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় বলে জানা যায়। এর জবাবে ইরান কাতারের আল উদেদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। সেই ঘটনার পর থেকেই ইরান বলে আসছে, তাদের ওপর হামলা হলে তারা অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। এখন সেই হুমকি আবার সামনে আসছে। সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল হিসাব, একটি ক্ষেপণাস্ত্র, একটি ড্রোন হামলা, একটি ভুল বোঝাবুঝি, এসব থেকেই বড় যুদ্ধ শুরু হতে পারে। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাবুল থেকে বৈরুত পর্যন্ত এক ধরনের জোট তৈরি হয়েছে। সবাই সরাসরি যুদ্ধে নামবে না হয়তো, কিন্তু সবাই প্রস্তুতির বার্তা দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। ফলে মার্জিন ফর মিসক্যালকুলেশন মানে ভুল সিদ্ধান্তের সুযোগ খুবই কম। ইসরায়েল 60 দিনের একটি আলটিমেটাম দিয়েছে। শর্ত একটাই, এই সময়ের মধ্যে হামাসকে নিরস্ত্র হতে হবে, না হলে গাজায় আবার বড় ধরনের সামরিক অভিযান শুরু হতে পারে। কিন্তু হামাস স্পষ্ট ভাষায় সেই আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে। ঘটনার শুরু জেরুজালেমে এক সম্মেলনে। সেখানে ইসরায়েলি মন্ত্রী পরিষদের সচিব ইয়োসি ফুক্স বলেন, যদি 60 দিনের মধ্যে হামাস অস্ত্র না ছাড়ে তাহলে ইসরায়েল আবার অভিযান শুরু করবে। তিনি আরও দাবি করেন, এই 2 মাস সময় দেওয়ার অনুরোধ নাকি যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকেই এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ফুক্স বলেন, আমরা সেই অনুরোধকে সম্মান করছি, কিন্তু এখানেই গল্পের মুখ। হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা মাহমুদ মারদাউই সরাসরি এই প্রস্তাব নাকচ করে দেন। তিনি সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, যুদ্ধ আবার শুরুর যে কোনো হুমকি এই অঞ্চলে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। ফিলিস্তিনি জনগণ কখনো আত্মসমর্পণ করবে না। মারদাউই আরও বলেন, হামাসের কাছে নিরস্ত্রীকরণ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা সময়সীমা পৌঁছায়নি। তার ভাষায়, নেতানিয়াহু বা গণমাধ্যমে দেয়া এসব বক্তব্য নিছক হুমকি, চলমান আলোচনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই 60 দিনের সময়সীমা ঠিক কবে থেকে শুরু হবে সেটাও স্পষ্ট নয়। ফুক্স ইঙ্গিত দিয়েছেন, এটি 19 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত বোর্ড অফ পিস বৈঠকের দিন থেকে শুরু হতে পারে, তবে এটাও নিশ্চিত করে বলা হয়নি। ফুক্স বলেন, আমরা বিষয়টি মূল্যায়ন করব, যদি কাজ করে ভালো, আর না করলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF-কে অভিযান সম্পন্ন করতে হবে।
এদিকে জানুয়ারির মাঝামাঝি গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে তারা হামাসকে নিরস্ত্র করা এবং একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি সামলাবে, কিন্তু হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে যতদিন ইসরায়েল গাজা দখল করে রাখবে ততদিন তারা অস্ত্র ছাড়বে না। এই অবস্থান নতুন নয়। এর আগে বিদেশে অবস্থানরত হামাসের রাজনৈতিক নেতা খালেদ মেশালও নিরস্ত্রীকরণের আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন। তার যুক্তি ছিল পরিষ্কার, দখলদার শক্তির অধীনে থাকা জনগণের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়া মানে তাদেরকে সহজ শিকার বানিয়ে দেয়া। এখন আসি মানবিক দিকটায়। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অভিযানে 72,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে হাজার হাজার শিশু রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সহিংসতা থামেনি। গাজা কর্তৃপক্ষের দাবি, যুদ্ধবিরতি শুরুর পর 600-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং 1520 বার যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়েছে। শুধু তাই নয়, গাজায় খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও আশ্রয় উপকরণ প্রবেশ কঠোরভাবে সীমিত করা হয়েছে। প্রায় 20 লাখ মানুষের এই ভূখণ্ডে এখন 15 লাখ মানুষ বাস্তুচ্যুত। তারা তীব্র মানবিক সংকটের মধ্যে বেঁচে আছেন। এখন বড় প্রশ্ন, এই 60 দিনের আলটিমেটাম কি সত্যি নতুন কোনো সমাধানের পথ খুলবে, নাকি এটি আরেকটি চাপের কৌশল? হামাসের অবস্থান স্পষ্ট, অস্ত্র ত্যাগ না। ইসরায়েলের অবস্থানও কঠোর, নিরস্ত্রীকরণ না হলে অভিযান। ফলে পরিস্থিতি আবারও এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। সামনে হয়তো আলোচনা এগোবে, অথবা আবারও গাজার আকাশে ধোঁয়া উঠবে। একটি যুদ্ধজাহাজ কি সত্যি সমুদ্রের রাজা, নাকি তার চেয়েও ভয়ঙ্কর কিছু এখন পানির নিচে অপেক্ষা করছে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি এমন এক মন্তব্য করেছেন যা সরাসরি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে। তিনি বলেন, যুদ্ধজাহাজ অবশ্যই বিপজ্জনক, কিন্তু তার চেয়েও বিপজ্জনক সেই অস্ত্র যা তাকে সমুদ্রের তলদেশে পাঠাতে পারে। প্রশ্ন হলো, এটা কি শুধু রাজনৈতিক ভাষণ, নাকি ইরান সত্যিই এমন কোনো অস্ত্রের ইঙ্গিত দিচ্ছে যা মার্কিন নৌবাহিনীর ভারসাম্য নষ্ট করতে পারে? খামেনি তার ভাষণে আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে 47 বছরেও যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রকে সরাতে পারেনি। খামেনির দাবি, এটি একটি ভালো স্বীকারোক্তি, ভবিষ্যতেও পারবেন না। এখানে বার্তাটি পরিষ্কার, ইরান নিজেদের টিকে থাকার ক্ষমতাকে শক্তির প্রমাণ হিসেবে দেখাচ্ছে। তাহলে সে ভয়ঙ্কর অস্ত্র কি? বিশ্লেষকদের মতে খামেনির বক্তব্য হয়তো ইঙ্গিত করছে তথাকথিত ক্যারিয়ার কিলার ক্ষেপণাস্ত্রের দিকে। ইরান সম্প্রতি যে নতুন ক্রুজ মিসাইল নিয়ে প্রচার করছে তার নাম আবু মাহদি। এই ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহান্দিসের নামে। ইরানি মিডিয়ার দাবি, এটি দূরপাল্লার প্রায় 1000 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। ইরানের দাবি, এই মিসাইল কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়ক গাইডেন্স সিস্টেম ব্যবহার করে, অর্থাৎ লক্ষ্যবস্তু শনাক্ত ও আঘাত হানার ক্ষেত্রে এটি আগের চেয়ে অনেক বেশি নিখুঁত। প্রযুক্তিগত দিক, আবু মাহদি মিসাইলটি রাশিয়ার KH-55 ক্রুজ মিসাইল থেকে অনুপ্রাণিত বলে জানা যায়। এতে টার্বোজেট ইঞ্জিন রয়েছে যা দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সাহায্য করে। এটি নিচু উচ্চতায় উড়ে রাডার এড়িয়ে যেতে পারে, যাকে বলে সি স্কিমিং ফ্লাইট প্রোফাইল। ডুয়াল মোড রাডার সিকার থাকার কারণে এটি চলমান জাহাজকেও ট্র্যাক করতে পারে। এটি এমনভাবে তৈরি যাতে মার্কিন বিমানবাহী রণতরী ও তার এসকর্ট জাহাজকে লক্ষ্যবস্তু করা যায়। ইরান বলছে এই মিসাইল এখন পূর্ণাঙ্গ মোতায়েনের জন্য প্রস্তুত। এছাড়া উপকূলীয় মোবাইল লঞ্চার ব্যবহার করে তারা আঘাত হানার সক্ষমতা বাড়িয়েছে। এমনকি 2600 কিলোমিটার পাল্লার সাবমেরিন লঞ্চ ক্রুজ মিসাইলও উন্নয়নের পথে রয়েছে বলে দাবি করা হয়েছে। হরমুজ প্রণালীতে শক্তি প্রদর্শন, এই সামরিক বার্তা এসেছে এমন সময় যখন ইরান হরমুজ প্রণালীতে বড় ধরনের মহড়া চালিয়েছে। স্ট্রেইট অফ হরমুজ হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলপথ। এখানে উত্তেজনা মানেই বিশ্ব জ্বালানি বাজারে ধাক্কা। ফেব্রুয়ারি 16 তারিখে ইরানের বিপ্লবী গার্ড সরাসরি লাইভ ফায়ার মহড়া চালায়। ভিডিওতে দেখা যায় সমুদ্রে একটি মক জাহাজকে ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে। এটি নিছক মহড়া নয়, এটি বার্তা, যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি। ফেব্রুয়ারি 17 তারিখে খামেনি সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করেন। তিনি বলেন, প্রতিরোধমূলক অস্ত্র থাকা জরুরি। যেসব দেশের কাছে প্রতিরোধ ক্ষমতা নেই তারা শত্রুর পায়ের নিচে পিষ্ট হয়। তিনি আরো বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও এমন চর খেতে পারে যেখানে থেকে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এই বক্তব্য শুধু আত্মবিশ্বাস নয়, এটি কৌশলগত মনস্তাত্ত্বিক যুদ্ধ হতে পারে। ইরান আমেরিকা উত্তেজনা, যুদ্ধ কি দরজায়?
পশ্চিম এশিয়ার আকাশে এখন অদৃশ্য এক কাউন্টডাউন চলছে। ঘড়ির কাঁটা যেন থেমে আছে, কিন্তু উত্তেজনা থামেনি। খবর বলছে এই সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা। আর সেই আশঙ্কায় ইরান শুরু করেছে এক নীরব কিন্তু ভয়ঙ্কর প্রস্তুতি। যুদ্ধের আগামী নিয়ে CNN এবং CBS নিউজ, দুই বড় মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে মার্কিন সেনাবাহিনী ইতিমধ্যেই প্রস্তুত, কিন্তু সেই সিদ্ধান্ত এখনও নেননি ডোনাল্ড ট্রাম্প। মানে কি? যুদ্ধ হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু মাঠে প্রস্তুতি চলছে পুরোদমে। 50টির বেশি যুদ্ধ বিমান মোতায়েন, যুদ্ধজাহাজের উপস্থিতি বৃদ্ধি, ইরানের কাছাকাছি নজরদারি কয়েক গুণ বাড়ানো, এ যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। উপগ্রহে ধরা পড়ল ইরানের গোপন প্রস্তুতি। ইরান কিন্তু বসেনি। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে জানিয়েছে ইরান তাদের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোকে মাটির নিচে লুকিয়ে ফেলছে। পার্চিন মিলিটারি কমপ্লেক্স, নাতানস নিউক্লিয়ার ফ্যাসিলিটি, ইস্পাহান নিউক্লিয়ার ফ্যাসিলিটি, কি করা হচ্ছে সেখানে? কংক্রিটের মোটা স্তর দিয়ে ঢেকে দেয়া, বাংকার তৈরি, সুড়ঙ্গ পথ বন্ধ করে দেয়া, স্থাপনাগুলো মাটির নিচে সরিয়ে নেয়া। বিশেষজ্ঞদের ভাষায় এটা আসলে আকাশপথে হামলা ঠেকানোর প্রস্তুতি। ভাবুন, আকাশ থেকে বোমা পড়লেও যেন ভেতরের কিছু না হয়, ইরান সেই হিসাব করেই খেলছে। হরমুজ প্রণালীতে শক্তি প্রদর্শন। এই উত্তেজনার মাঝে ইরান হঠাৎ ক্ষেপণাস্ত্র ছুড়ল। স্ট্রেট অফ হরমুজ, এই জায়গাটা কেন গুরুত্বপূর্ণ? বিশ্বের বড় অংশের তেল এখান দিয়ে যায়। সামান্য অস্থিরতাই বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই অঞ্চলের কাছেই মোতায়েন আছে USS আব্রাহাম লিঙ্কন। ইরান বলছে এটা পরীক্ষামূলক, কিন্তু অনেক বিশ্লেষক বলছেন এটা আসলে একটা বার্তা, কূটনীতির বনাম যুদ্ধ। একদিকে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে আলোচনা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন ইরান এখনও আমেরিকার শর্ত মানেনি। অন্যদিকে ইরান বলছে আলোচনা চলছে, কিন্তু দ্রুত কোনো চুক্তি সম্ভব না। মানে দুই পক্ষই কথা বলছে, কিন্তু কেউই ছাড় দিচ্ছে না। আগের হামলার ছায়া, এই উত্তেজনা নতুন না। গত বছর আমেরিকা হামলা চালিয়েছিল ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে। ফোর্দো ফুয়েল ইনরিচমেন্ট প্ল্যান্ট হামলার পর ট্রাম্প বলেছিলেন ফোর্দো শেষ, কিন্তু ইরান বলেছে সব ঠিক আছে, কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি। সত্যটা কোথায়? এখনো পরিষ্কার না। তাহলে কি যুদ্ধ অনিবার্য? এখন প্রশ্নটা একটাই, সত্যিই কি যুদ্ধ আসছে? চিত্রটা এমন, আমেরিকা প্রস্তুত কিন্তু সিদ্ধান্তহীন। ইরান প্রতিরক্ষায় শক্ত, কিন্তু পিছু হটেনি। অঞ্চল বারুদের স্তূপ, একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল বোতাম, একটি ভুল হিসাব, আর তারপর পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠতে পারে। এই মুহূর্তে দুনিয়া তাকিয়ে আছে দুই দেশের দিকে। একদিকে সুপার পাওয়ার আমেরিকা, অন্যদিকে অদম্য প্রতিরোধে প্রস্তুত ইরান। যুদ্ধ শুরু হলে এটা শুধু দুই দেশের লড়াই হবে না, এটা হবে পুরো বিশ্বের জন্য এক নতুন সংকট। এখন শুধু সময়ের অপেক্ষা। ঘড়ির কাঁটা থামেনি। ইরান বনাম আমেরিকা, যুদ্ধ হবে নাকি চুক্তি? মধ্যপ্রাচ্যে এখন একটা ভয়ের আবহ তৈরি হয়েছে। একদিকে আমেরিকা, অন্যদিকে ইরান। দুই পক্ষই শক্তি দেখাচ্ছে, কিন্তু আসলে কি হচ্ছে? কেনই উত্তেজনা? আর সত্যিই কি যুদ্ধ লাগবে? ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এখন অপেক্ষা কেবল যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতে। এই তথ্য জানিয়েছে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম KAN কান। খবর তুরস্কের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাদোলু। KAN জানিয়েছে ইসরায়েল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। এমন আলোচনা এমন সময় জোরালো হয়েছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার নির্দেশ দেবেন কিনা তা নিয়ে ব্যাপক জল্পনা চলছে। ইরান কি করছে লুকিয়ে লুকিয়ে? রয়টার্সের হাতে আসা স্যাটেলাইট ছবি দেখাচ্ছে অবাক করা সদৃশ্য। ইরান তার সামরিক ঘাঁটিগুলো গোপনে মেরামত করছে এবং আরও শক্তিশালী করছে। তেহরান থেকে মাত্র 30 কিলোমিটার দূরে পার্চিন কমপ্লেক্স ইরানের সবচেয়ে সংবেদনশীল সামরিক স্থাপনাগুলোর একটি। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে এখানে নতুন কংক্রিটের ঢাল তৈরি করে উপরে মাটি চাপা দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, বিমান হামলা থেকে রক্ষা। ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সুড়ঙ্গের মুখগুলো মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। সিরাজের কাছে ব্যালিস্টিক মিসাইল ঘাঁটি মেরামত করা হয়েছে। কোন মিসাইল ঘাঁটিতে ক্ষতিগ্রস্ত ভবনে নতুন ছাদ বসানো হয়েছে। সহজ কথায়, ইরান পরবর্তী যে কোনো হামলার জন্য নিজেকে প্রস্তুত করছে। ট্রাম্প কি বলছেন?
ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন, বলেছেন পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে ইরানি সামরিক হামলা হতে পারে, এমনকি B-2 স্টেলথ বোমারু বিমান পাঠানোর কথাও বলেছেন। ট্রাম্পের ভাষ্য হলো ইরান চুক্তি চায়, কারণ চুক্তি না হলে যে পরিণতি হবে সেটা তারা চায় না। আমেরিকা ইতিমধ্যে ইরানের কাছাকাছি সমুদ্রে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে। ইরান কি জবাব দিল? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। তার বক্তব্য, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও এমন আঘাত খেতে পারে যেখান থেকে উঠে দাঁড়ানো কঠিন হয়ে যায়। একই সাথে ইরান হরমুজ প্রণালীর দিকে লাইভ মিসাইল ছুড়েছে, কয়েক ঘন্টার জন্য এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ রেখেছে। এটা নিছক মহড়া নয়, এটা বার্তা। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? এই একটা জলপথ দিয়ে সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের তেল ও গ্যাস বহনকারী বিশাল ট্যাঙ্কার যায়। এর বেশিরভাগই যায় এশিয়ার বাজারে। এই পথ বন্ধ হলে বিশ্বের জ্বালানি বাজারে ভূমিকম্প হবে। ইরান জানে এটা, আমেরিকাও জানে। রাশিয়া কোথায়? এই উত্তেজনার মাঝেই রাশিয়ার নৌবাহিনী ইরানের বন্দরে ভিড়েছে, ওমান উপসাগরে যৌথ নৌ মহড়া করেছে। এটা কাকতালীয় নয়, রাশিয়া স্পষ্ট বার্তা দিচ্ছে ইরান একা নয়। আসল পরিস্থিতি কি? দুই পক্ষই আলোচনা চাইছে, কিন্তু দুই পক্ষই শক্তি দেখাচ্ছে। ওমানের মধ্যস্থতায় 2 দফা আলোচনা হয়েছে। ইরান বলছে তারা পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না, যে কোনো যাচাই বাছাইয়ে রাজি। কিন্তু ইতিহাস বলে, যখন দুই পক্ষ একসাথে আলোচনার টেবিলে বসে আর অস্ত্রের মুখ একে অপরের দিকে তাক করে রাখে, সেই পরিস্থিতি যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হতে পারে। মধ্যপ্রাচ্যের মরুভূমিতে কি তবে ধ্বংসের খেলা শুরু হতে চলেছে? একদিকে আমেরিকা তাদের বিশাল নৌবাহু আর স্টেলথ ফাইটার নিয়ে ওমান উপকূলে ওত পেতে আছে, অন্যদিকে ইরানও বসে নেই। CNN এর সাম্প্রতিক এক স্যাটেলাইট রিপোর্টে যা উঠে এসেছে তার রীতিমতো পিলে চমকানো। স্যাটেলাইটে ধরা পড়ল ইরানের মাস্টার প্ল্যান। গত বছর ইসরায়েল আর আমেরিকার যৌথ হামলায় ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘাঁটি তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। সবাই ভেবেছিল তেহরান হয়তো এবার দমে যাবে, কিন্তু ভুল। মহাকাশ থেকে নেওয়া হাই রেজলিউশন ছবি বলছে অন্য কথা। ইরান এখন আর শুধু মেরামত করছে না, তারা তাদের পুরো সামরিক কাঠামোকে অজেয় করার মিশনে নেমেছে। শাহরুখ, যেখানে তৈরি হচ্ছে মরণাস্ত্র। CNN এর বিশ্লেষণ অনুযায়ী ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো শাহরুখ। এটি তাদের সবচেয়ে বড় এবং আধুনিক কঠিন জ্বালানি ভিত্তিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র। গত বছরের হামলায় এটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু শ্যান লিয়ারের মতো বিশেষজ্ঞরা বলছেন ইরান অবিশ্বাস্য দ্রুত গতিতে এটি মেরামত করে ফেলেছে। এমনকি যুদ্ধের মধ্যেই তারা নতুন প্রোডাকশন লাইন চালু করেছে। এর মানে কি? এর মানে হলো যুদ্ধের আগের তুলনায় এখন ইরান আরো বেশি এবং আরো দ্রুত দূরপাল্লার মিসাইল বানাতে সক্ষম। মাটির নিচে লুকানো পারমাণবিক শহর। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বর্তমান অবস্থা। নাতানজের কাছে পিক এক্স পর্বত, নামটা মনে রাখুন। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে এই পাহাড়ের নিচে বিশাল এক ভূগর্ভস্থ কমপ্লেক্স তৈরি করা হচ্ছে। টানেলের প্রবেশ পথগুলো ঢালাই করা হচ্ছে মোটা কনক্রিট আর টনের পর টন মাটি দিয়ে। কেন জানেন? যাতে আমেরিকার সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাও সেখানে পৌঁছাতে না পারে। তেহরানের দক্ষিণ পূর্বে প্রাচীন সামরিক কমপ্লেক্সের তালেগান 2 স্থাপনাটি এখন প্রায় চেনা যাচ্ছে না। পুরো এলাকাটি মাটি দিয়ে ঢেকে একটি দুর্ভেদ্য বাংকারে পরিণত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে এর নিচে কি ভয়ঙ্কর মারণাস্ত্র তৈরি হচ্ছে। ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উত্থান। ইরানের আরও কিছু ঘাঁটির দিকে নজর দিন। খোরামবাগ, ইমাম আলী ঘাঁটি। এখানে ইসরায়েলি হামলা 1 ডজন ভবন ধ্বংস হয়েছিল। এখন সেখানে অন্তত 3টি নতুন ভবন দাঁড়িয়ে গেছে, বাকিগুলো দ্রুত তৈরি হচ্ছে। হামাদান বিমান ঘাঁটি। রানওয়েতে বোমার যেসব বিশাল গর্ত হয়েছিল সেগুলো ভরাট করে এখন বিমান ওড়ানোর জন্য একদম ফিট। এমনকি বিমানের হ্যাঙ্গার আর টানেলগুলোও খুলে দেওয়া হয়েছে। তাবরিজ ঘাঁটি। উত্তর পশ্চিমাঞ্চলের এই ঘাঁটিটি এখন মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল ছোড়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ট্রাম্পের আলটিমেটাম বনাম ইরানের জেদ।
প্রেসিডেন্ট ট্রাম্প যখন 10 থেকে 15 দিনের চরম পত্র দিচ্ছেন, তখন ইরান তাদের ক্যানন নেটওয়ার্ক এবং সাইলো লঞ্চারগুলোকে এমনভাবে ঠেলে সাজিয়েছে যাতে দীর্ঘমেয়াদী যুদ্ধ হলেও তারা টিকে থাকতে পারে। তারা সরাসরি যুদ্ধে না জড়িয়ে আমেরিকাকে একটা কস্টলি বা ব্যয়বহুল চোরাগোপ্তা যুদ্ধের ফাঁদে ফেলতে চায়।